নমস্কার বন্ধুরা, প্রথম থেকেই আমেরিকা ও পশ্চিমা বিশ্ব তাদের কুটিল চালে ধরাশায়ী করে আসছে বাকি দেশগুলোকে। এরা যদি কোনো দেশ বা সংস্থাকে ফান্ডিং করেছে তো তার পিছনে এদের ভয়ানক গেম প্ল্যান থেকে থাকে। বিগত কয়েক বছর থেকে জলবায়ু পরিবর্তনকে হাতিয়ার করে এইসব উন্নত দেশ বিশ্বের গরিব এবং উন্নয়নশীল দেশের সাথে এক ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর যখন থেকে ভারত গ্লোবাল সাউথের দেশগুলোর লিডার হিসেবে নিজেকে সামনে এনেছে, তখন থেকেই আমেরিকা এবং পশ্চিমাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়েই চলেছে। উন্নয়নশীল দেশ হিসাবে ভারত বাকি উন্নয়নশীল এবং গরিব দেশের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমাদের সামনে। কি সেই ষড়যন্ত্র যা আমেরিকা ও পশ্চিমারা বাকি বিশ্বের সাথে করতে চাচ্ছে এবং কিভাবে ভারত এর বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, সেটাই বলবো আপনাদের আজকের এই ভিডিওতে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে শিল্প বিপ্লব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে অনেক আগেই, আর এই শিল্প বিপ্লবের উপর ভর করে এইসব দেশ আজ উন্নত দেশে পরিণত হয়েছে। এইসব কলকারখানা, যানবাহন ও কয়লা চালিত বৈদ্যুতিক গ্রিড ইত্যাদি ক্ষেত্রে যে পরিমাণ কার্বন উৎসর্জন হয়েছে তাতেই সৃষ্টি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং। অথচ আমেরিকা ও পশ্চিমাদের দ্বারা সৃষ্ট গ্লোবাল ওয়ার্মিং এর ভুক্তভোগী হয়েছে পুরো বিশ্ব। এখন এসে ভারত সহ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল ও গরিব দেশ যখন নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝুঁকছে, তখন এসব উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের দোহাই দেওয়া শুরু করেছে। অর্থ এবং টেকনোলজিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর এখন এসে এরা গ্রিন এনার্জি যেমন পরমাণু শক্তি সম্পন্ন পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোজেন টেকনোলজি, সোলার পাওয়ার ইত্যাদির দিকে ঝুঁকেছে। কিন্তু দুর্বল অর্থনীতির দেশগুলো কিভাবে এইসব দামি এবং জটিল টেকনোলজি অ্যাডপ্ট করবে সে ব্যাপারে এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে। যেমন ধরুন, একটা পরমাণু শক্তি চালিত পাওয়ার স্টেশন বানাতে কয়েক বিলিয়ন ডলার খরচ হয়। শুধুমাত্র যদি ভারতের হিসাব করি তাহলে 20 থেকে 30টি পরমাণু শক্তি চালিত পাওয়ার স্টেশন তৈরি করা লাগবে যদি ভারতের মোট প্রয়োজনীয়তাকে হিসাব করা হয়। অথচ এইসব উন্নত দেশেরা বাকি দেশগুলোকে গ্রিন এনার্জির ইকোসিস্টেম তৈরি করতে মোট 300 বিলিয়নের ফান্ড দিতে চলেছে। আর এই অ্যামাউন্ট প্রয়োজনীয় অ্যামাউন্টের সামনে এতটাই ছোট যে সমুদ্রের সামনে পুকুর বললেও ভুল হবে না। এরা এই ছোট অ্যামাউন্ট দিয়ে এতদিন ধরে নিজেরা যে পাপ করেছে সেটাকে ধুয়ে একেবারে দুধে ধোয়া তুলসী পাতার মতো পবিত্র হওয়ার কুকৃতি শুরু করতে চলেছে। একবার যদি ভারত সহ বাকি দেশ এই অ্যামাউন্টকে স্বীকার করে নেয়, তবে আমেরিকা ও পশ্চিমারা পুরো বিশ্বকে এটা দেখাতে উঠে পড়ে লাগবে যে দেখো, আমরা যে ক্ষতি এতদিন করেছি তার ক্ষতিপূরণও দিয়েছি এই সব উন্নয়নশীল এবং গরিব দেশকে। আমরা তো এখন গ্রিন এনার্জি অ্যাডপ্ট করে নিয়েছি। এখন যদি গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোল না হয় তাহলে এর দায় এইসব উন্নয়নশীল ও গরিব দেশের। এরা এখনো ভারী মাত্রায় কার্বন উৎসর্জন করেই যাচ্ছে। আর একবার যদি এই সব দেশের এই এক মুঠো খুচরা পয়সা উন্নয়নশীল ও গরিব দেশেরা নিয়ে নেয়, তবে এতে গ্রিন এনার্জির দিকে কোনো পরিবর্তন তো আসবেই না, বরং পশ্চিমারা চাপ সৃষ্টি করবে যাতে সস্তা কার্বন এনার্জির সুবিধা নিয়ে এসব দেশ নিজেদের অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম না হয়। আর এটাই হলো জলবায়ু পরিবর্তনের নামে উন্নয়নশীল ও গরিব দেশের সাথে উন্নত দেশের ষড়যন্ত্র। এবারের COP29 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানে। আপনাদের একটু বলে দিই, দুনিয়ার সমস্ত গরিব এবং উন্নয়নশীল দেশগুলোকেই বলা হয়ে থাকে গ্লোবাল সাউথ। আর এই গ্লোবাল সাউথের শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতা হিসাবে ভারতকেই মানা হয়। এবারের COP29 সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে মুক্তি পাওয়ার জন্য গ্লোবাল সাউথকে 300 বিলিয়ন আমেরিকি ডলার সহায়তা হিসেবে দেওয়ার সমঝোতা বাস্তবায়িত হয়েছে। মজার ব্যাপার হলো, যাদেরকে এই সহায়তা দেওয়া হচ্ছে তাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি, যার ফলে রাগে ক্ষোভে বেশ কিছু দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেনি। যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ভারত সামনে এসে এই বিলের বিরোধিতা করেছে। ভারতের এই বিরোধিতায় পুরো হলরুম করতালিতে ফেটে পড়ছিল, যা মুষ্টিমেয় উন্নত দেশগুলোর অকাত দেখানোর জন্য যথেষ্ট ছিল। আর এভাবেই ভারত গ্লোবাল সাউথের লিডার হিসাবে আমেরিকা ও পশ্চিমাদের যেভাবে বেইজ্জতি করে দিল তা এরা কখনো ভুলতে পারবে না। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আমেরিকা ও পশ্চিমাদের মুখে ঝামা ঘষার কোনো সুযোগই হাতছাড়া করছে না, যা ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তিকেই দেখাচ্ছে। ধন্যবাদ।